তো তাহলে কলেজে নাকি? হ্যাঁ, ট্রেনে হকারি করতে করতে আজকে তুমি কলেজে, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? একদম মানে মন থেকে একদম আলাদা অনুভূতি, এটা আশা করিনি। রাহুল, হলো বেচা কিনা? হ্যাঁ, হলো মোটামুটি, গরম না প্রচন্ড, শেষ হয়ে যাচ্ছে নাকি? মানুষ তো রয়ে গেল, ভালো শেষ হবে তো, গরম যেমন বেড়ে গেল হট করে। হ্যাঁ, তো আর বলার মতো না, বেঁচে অনেক। কখন বেরিয়েছিলে আজকে? এটাও 7:10-15। মানে এখন কি সকালে বেরোচ্ছ নাকি? হ্যাঁ, সকালে বেরোচ্ছি, কারণ এখন যেটা মেন আমার ছিল পড়াশোনা। ভর্তি হয়েছি কলেজে, পড়তে হবে, ইচ্ছা ছিল, এখনও আছে, আর থাকবেও। যার কারণে সকালে বেরাই। আচ্ছা, সকালে মোটামুটি 10টা-10:30টার মধ্যে পড়াই, ডাইরেক্ট সোজা বাড়ি গিয়ে ওখান থেকে ব্যাগটা কিনে ফ্রেশ হয়ে কলেজ। বাহ, তার মানে এখন তার মানে তুমি এগুলো কি সকালবেলা বিক্রি করতে বেরোচ্ছ? হ্যাঁ, সকালে 7টায় বেরিয়েছি, এখন বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাবো। আচ্ছা, সন্ধ্যেবেলা দেখা যাবে। আবার সন্ধ্যেবেলা? আমার সঙ্গে কলেজ থেকে এসে তারপর আবার খেয়ে বেরিয়ে যাবো। তাহলে কলেজে যাচ্ছ তো? একদম এই জায়গাটা দাঁড়িয়েই কিন্তু তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি কলেজে যাবে, তো কলেজে যাচ্ছ তো এখন? সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যে কলেজে যাচ্ছি, কলেজ শুরু, ক্লাস পর্যন্ত শুরু হয়ে গেছে। আচ্ছা, যা যা বলেছিলাম তাই তাই সব কটাই হয়েছে। তো এখন কি মানে এগুলো বিক্রি করে এখন বাড়ি যাবে নিশ্চয়ই? হ্যাঁ, বাড়িতে যা ব্যাগটা নিয়ে কলেজ থেকে বেঁচে কেনা কম, তো এখন মাল থেকে অল্প মাল। আজকে কটা মাল নিয়ে এসেছি? আজকে 4টে, তাতে একটা থেকে গেল, 3খানা। এখনো তো রয়েছে, অনেকগুলো মাল রয়েছে, সন্ধ্যাবেলায় হয়ে যাবে নাকি? হ্যাঁ, তো এখন বিক্রি বাট্টা হচ্ছে তো? হচ্ছে মোটামুটি, চলে আসছে। অতটা ভালো না বললাম, অত গরম পড়ার কারণে না, কতটা হচ্ছে না, মোটামুটি চলে যাচ্ছে। আমার সব থেকে বেশি ভালো লাগছে যে সকালবেলায় বেরোচ্ছ জাস্ট পড়াশোনা করবার জন্য নাকি? পড়াশোনা করার জন্য একদিক দিয়ে বলতে গেলে 2 রকম, পড়াশোনা তো আছে, বাড়িতে বিয়ে করেছি, সেটা তো সবাই জেনে গেছে যে তুমি এখন বিবাহিত। খরচা বেড়েছে তো কাজও বেড়ে গেছে, সে কিছু তো করার ঠিকই, নেই, কিছু ছেলে করার মানুষ নেই। কাঁদতেই হবে। একদম 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 আগে যাচ্ছিলাম কাজ করে খাচ্ছি, এখনো তাই, কোনোদিন না বসে খেতে পারবো না সেরকম আশা করিও না, একদম, সারা জীবন খেটেই খাবো। অবশ্যই অবশ্যই। তো দাদা একটা কথা বলি, দেরি করবো না, আমি কলেজ যেতে হবে, ঠিক আছে? একদম। তো কলেজ কি আজকেই প্রথম না দিন না, নাকি? আগে গেছি 2-3 দিন, আজকেও রয়েছে। এবার রোজ তো যাওয়া হয় না, রোজ তো ক্লাস থাকে, সাবজেক্ট অনুযায়ী ক্লাস থাকে। আচ্ছা তো আচ্ছা আজকে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, যার কারণে আজকে যাবো। আচ্ছা, খুবই আনন্দ পেলাম যে তুমি কলেজে যাচ্ছ তাহলে। বললাম তো, এখানে দাঁড়িয়ে কথা দিয়েছিল তুমি যে ভর্তি করাবা, হ্যাঁ, আর আজকে করিয়েও দেখিয়েছি। বাহ, খুব ভালো লাগলো। তাহলে চলো চলো বাড়িতে যাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অনেকদিন পরে আসলাম। হ্যাঁ, তাও দেখতে তো অনেক দিনই হয়ে গেল। সেই প্রথম এসেছিল 4 মাস আগে, দেখতে তো 4 মাস চলে গেল। না, মাঝে আসলাম না কতবার। না, ওটা বলছি, দেখতে তো 4 মাস হয়ে গেল যে তোমার সঙ্গে আমার পরিচয়, বোঝা গেল না। দাদু এখন ভালো আছে তো? দাদু ভালো আছে বলতে, ছিল ওই 2 দিন, মানে কয়েকদিন হলো শরীরটা খুব খারাপ, মানে রাত্রি হলে জ্বর আসছে, তারপরে শরীরটা মানে আগে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সকালে খাই না এখনো কিছু, সকালে খাই না কিছু? না, কিছু খাই না। বাহ, ভাত যা দিই তার অর্ধেক ভাত ফেলে দেয়। হ্যাঁ, কি করছে? ডাকো। আসো বাইরে দেখেছো? হ্যাঁ, চলো। কই দাদু? আরে দাদু, কেমন আছে দাদু? এখন ভালো আছে একটু। আচ্ছা আচ্ছা, তুমি কেমন আছো? হ্যাঁ দাদু ভালো আছি। দাদু একটা কি বলো তো, মানে উনি কেন বলতো সেটা উনি পরে, তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে নাকি, তোমার সব বাড়ির ছিল কিন্তু, এটা আগে উনি জিজ্ঞেস করবে। ওনার শরীর যতই খারাপ, মানে ওনার শরীর সবসময় ভালো, আছে একটা কথা কি চলে আছে, মানে সবসময় ভালো। সবসময় ভালো আমি কোনোদিনও দেখিনি দাদুকে বলতে যে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। চলে যাচ্ছে। দাদু সবসময় ফিট নাকি? ওই যে হাসছে, দাদু কি আদৌ ভালো রয়েছে? ওরে মন থেকে, মানে এমনি শরীর খারাপ, মন থেকে মানবে না সেটা নিজেকে। না না, এই পজিটিভ থাকাটা খুব ভালো। এই যে দাদুর মুখে হাসি, দাদু এই যে সবসময় বলে আমি ভালো আছি, এটা কিন্তু একদিক দিয়ে খুব ভালো কিন্তু। হ্যাঁ, যার কারণে এখন দাদু মনে চলে ফিরে ফেলতে, মানে মনের জোরে চলে আর কি। হ্যাঁ, মনে আছে বলবো। তো দাদু হ্যাঁ, এখন তাহলে মানে রাহুল বিয়ে করেছে, বৌমা চলে এসছে, নাত বউ আর কি, নাথ বউ তাই এখন তো ভালো থাকতেই হবে নাকি? ভালো না, বিয়েটা তো রাহুল করার ইচ্ছে ছিল, ওরও ইচ্ছে ছিল না, কিন্তু আমার জন্য ওকে করতে হয়েছে। মানে আমি মাঝখানে আমার শরীর অবস্থা এমন খারাপ হয়ে গেছিলো যে আমি সে তো জানি দাদু। 2 দিন কি 3 দিন টিকবো ঠিক নাই। আচ্ছা আচ্ছা, তো আমার পাড়ায় একটা মেয়ে ছিল, ওর মায়ের সঙ্গে আমি কথা বললাম ওর বাবার সঙ্গে, তো ওরা রাজি হয়ে গেলাম। তাহলে এরকম আমি তো হয়তো কদিন থাকবো, আমি ওদের দেখতে চাই, কারণ রাহুল একদম একা হয়ে যাবে বাড়িতে, আমি না থাকলে তো একদম একা, ঘরে একা কী করে থাকবে। তো
তা আমি ওকে সেই জন্য বললাম কি আমি যদি না থাকি তোকে তো কেউ নাই, ওর মা নাই, বাবা নাই, বা একটা ভাই নাই, বা কাকা কাকি যেটি কেউ নাই এখানে। এখন তো ওর বলতে গেলে আমি একমাত্র যে যতক্ষণ আছি এইটুকুই, আর নাহলে এখানে কেউ নাই। এই এই হিসেবে মানে ওর কিছু হয়ে গেলে ওর পাশে দাঁড়ানোর মতো কেউ ওটা নেই। যদি আমি যদি না থাকি, ওর এক গ্লাস জল দরকার হলে, শরীর খারাপ হলে, তাও দেওয়ার কেউ নাই। তা আমি সেই জন্য এই করলাম যে না, আমি যদি বলা যায় না কখন আছি কখন নাই, আমি না পারলেও আমি পাশের লোককে ডেকেও তোর জন্য এটা করতে পারি কিছু। অবশ্যই, কিন্তু সেই অবশ্যই। ডাকার লোকটাও তো থাকবে না। তো মিডিলে এমন হয়ে গেছে দাদুর শরীর খারাপ, মানে এত শ্বাসকষ্ট। আমি একদিন কাজে গেছি, তো আমার টেনশন হয় যে পড়ে গেল না কি হয়ে গেল। হট করে দিয়ে কাজ থেকে এসেছি, আমি জামা প্যান্টও ছাড়িনি, সঙ্গে সঙ্গে দেখি মানে কথা বলতে পারছে না, নিয়ে সোজা শান্তিপুর হসপিটালে গেলাম, কিছু হলো না। ওখানে দুটো ইঞ্জেকশন দিল, হাতগুলো কালো হয়ে গেল, কিন্তু কোনো লাভ হলো না। তো যখন দাদুর যদি কিছু হয়ে যায়, তো আমি তো একদম তো আমাকে মানে কেউ যে একটু খেতে দেবে আমার কিছু হলে, আমার না বাবা আছে, না মা আছে, না কোনো ভাই বোন কাকা জ্যাঠা কেউ এখানে নেই, বা কেউ আমাকে দেখার মতন যে তুই কেমন আছিস, একটু খেতে পারলি না খেলি না খেয়ে থাকলি, কেউ সেটা বলেননি। যখন দাদু শরীর খারাপ, দাদু নিচে শুয়ে থাকতো, তখন আমার যখন মিডিলে জ্বর এসেছিলো, তখন সকালে খাওয়া পর্যন্ত জুটতো না দাদা, কারণ আমি উঠতে পারছি না, দাদু তো নাই। দাদু বললো দাদু চা জল বিস্কুট খেয়ে শুয়ে বললো, কিন্তু ভাত পর্যন্ত রান্না না খেয়েছিলাম না, এমন অবস্থা হয়ে গেছিলো। যার কারণে ওই জায়গাটা দাদু দেখে দাদুকে এত খারাপ লেগেছে যে আমি চলে গেলে ছেলেটাকে খেতে খেতে একমাত্র আমি দাদু আছে যে আমাকে এতটা ভালোবাসে, তাছাড়া নিজের এখনও পর্যন্ত কেউ আমার নেই। তো দাদু এখন তুমি দেখছো মোটামুটি বয়স অনেক, প্রায় 84 হতে গেল। তো দাদু এখন কখন চলে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যখন দাদুর ইচ্ছা যে দাদু চলে গেলে কে দেখবে, যখন দাদুর ইচ্ছা আমি একজনকে দিয়ে যাবো যে পরবর্তীকালে আমাকে দেখবে, দাদু যে ইচ্ছা করলো, দাদু যেন আমাকে বললো যে বিয়ে কর, আমি দাদুর মুখের উপরে না করতে পারিনি। কারণ যে মানুষটা হয়তো আজ আছে, আর কয়েক বছর আগে হয়তো আজ নয় কাল চলে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই, তার মুখে আমরা কী করে না করবো। অনেকে হয়তো আমি ভিডিও করেছিলাম এর আগে, অনেকেই মানে ভিডিওতে বলছে কেন বিয়ে করলে, আমাকে সামনাসামনি অনেকে বলেছে। মানে এই যে তুমি ট্রেনে করে যাও, অনেকে জিজ্ঞেস করে বিয়ে কেন করলা রাহুল। এখনো ওই আজকে আমি কাজে গেছি, আজকেও আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি বিয়ে কেন করলা। হ্যাঁ, তো বিয়ে করলাম কারণ দাদুর কখন চলে যাবে কোনো ইচ্ছা নেই। মানুষ কী হবে, আমাদের বাঙালিদের যে চলে যাবে তার শেষ ইচ্ছাটা পূরণ করে, দাদুর মতো ঠিক সেরকম। দাদু এমন খারাপ অবস্থা যে আজ বলছে কাল হয়তো চলে যাবে। বুঝতে পেরেছি। দাদু না করতে পারিনি, দাদুর মুখের দিকে তাকে আমি তখন না বলিনি, না করতে পারোনি। না না তুমি ভালো ছেলের মতো কাজ করেছো, একদম আমি তোমাকে সাপোর্ট করি। আর দাদু মানে ওর বিয়ে করাটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, রাহুল কেন বিয়ে করলো, ও কেন। আমি তো একমাত্র ও তো করেছে আমার জন্য, তো না করতো, কিন্তু আমার মুখের দিকে চাই না করতে পারেনি, সেই জন্যে। মানে অনেকে বলছে রাহুল এই বয়সে কেন বিয়ে করলো, আর দাঁড়িয়ে নি। কিন্তু মানুষের বোঝা উচিত যে মানে দাদুর চোখে জল চলে এসছে, মানে বুঝতে পারছি দাদুর হয়তো কষ্ট হচ্ছে, মানে আমি বুঝতে পারছি দাদু তোমার কষ্ট হচ্ছে। তো মানে বিয়েটা তো ও নিজের ইচ্ছাই করেনি। না, ওর ইচ্ছা করেনি, সেটা বলি সম্পূর্ণ ভুল, যেই বলুক। যদি আমার বিয়ে করার ইচ্ছা থাকে, তাহলে তখন আমি প্রথম ভিডিওতে বলতাম যে আমি পড়াশোনা করতে চাই, নিজে একটা ভালো জায়গায়, যে দাদুকে একটু ভালো রাখার চেষ্টা করছি আমি। তো আমার এখন ওর জন্য কোনো বিয়ে করার ইচ্ছা নেই। একমাত্র দাদু তখন এমনভাবে বললো, দাদু তখন চোখ দিয়ে জল বেরিয়েছে, দাদু কান্না করতে করতে যে আমি চলে গেলে তবে কে দেখবে। দুটো দাদু তো এখনো কাঁদছে, এই যে এই মানুষটা, এই বয়স্ক মানুষের চোখের জলটা কি মিথ্যে? দাদু কেঁদো না, একদম কেঁদো না, কেঁদো না দাদু, আমরা সবাই আছি। আমি বুঝতে পারছি ওর তো কেউ নেই, আমি তো বুঝতে পারছি। তো এই মুখের দিকে তাকিয়ে আমি মানে বাপ মা নেই, কেউ নেই, তো এই মুখের দিকে তাকে আমি একবার না করতে পারিনি যে আমি পারবো না বিয়ে করতে। ওনার শেষ ইচ্ছে এটা যে উনি দেখে যায় নাথ বৌমাকে, যে আমাকে ঠিক রাখতে হবে, আমাকে দেখে শুনে রাখবে। তো তখন আমি অনেকেই বলছে কেন বিয়ে করে, এই কারণেই বিয়ে করেছি, আমার কোনো ইচ্ছা ছিল না বিয়ে করা। এই একই প্রশ্ন আমাকেও অনেকে করেছে যে রাহুল কেন বিয়ে করলো এই বয়সে। না, কথা একদিকে জিজ্ঞেস করে, যারা জিজ্ঞেস করে তাদেরও ভুল না, কিন্তু তাদের কম বয়সী জানে, আরও তো অনেক টাইম আছে বয়সে, এমন বয়স হয়নি। কিন্তু আমার পরিস্থিতিটা তো সবাই জানে না, সেইটাই হচ্ছে অসুবিধা, যে আমার কী পরিস্থিতি। সব থেকে আমিও চিন্তা করলাম যে আমি আজকে যদি চোখ বন্ধ করে, কালকে ওকে দেখবার কেউ নাই, ওর তো কেউ নেই নিজের না একদম। আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে না পারলে হয়তো কাউকে একটা ফোন করে ডাকে যে এরকম ডাক্তার রাহুলের কিছু হয়েছে নাকি, দেখে এই ব্যাপার। এত ডাকার লোকও আছে, কিন্তু আমি না থাকলে সেই ডাকার লোকটাও থাকবে না। মেন কথা কী বলতো, যে ছেলে মানুষরা কীরকম বলতো, যতই কষ্ট থাকে না নিজের মধ্যে থাকে, আমাকে বলতে পারে না হট করে। দাদু যখন শরীর খারাপ হতো, আমি খালি বাড়িতে বসে ভাবতাম কী করে ঠিক করবো, কী করে মানুষটাকে বাঁচিয়ে রাখবো, যে আমাকে এত নতুন জীবন দিল। কারণ ছোটোবেলায় আমার এই চোখ আমি দেখতে পাচ্ছি দাদুর জন্য, দাদু যদি না দেখতো আমাকে আজ চোখ আমি অন্ধ হতাম।
তো যেই আমি যার জন্য আমি পৃথিবী মানে দেখতে তোমার পাচ্ছি, বড় হয়ে ওঠাই তো এই বয়স্ক দাদুর জন্য। আজকে সেই মানুষটার চোখে জল, তুমি কি করে থাকতে পারছো? আমি বেঁচে রয়েছি যার কারণে দাদুর জন্য। তো তখন আমি দাদু এত সঙ্গে আমি তখন অনেকে বলছে বিয়ে করেছো, বিয়ে করেছি, আমার তো ইচ্ছা অনেক কিছুই আছে। তো যখন আগে যখন আমি কাজ করতাম না, কাজ সব চলে গেছিলো। করোনা বলছি, যখন বাইরে গেলাম দাদু হট করে কোমর ভেঙে গেল পড়ে গিয়ে, তখন আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসলাম। এসে কী বললো, দাদু কোমর এখন বিছনা একদম শোয়া। মাথায় বসে ভাবতাম যে কী করবো, একা একা না কেউ বলার আছে, না কাজ করলে অনেক আমি এমন 1-2 দিন আমি খাই পর্যন্ত কিনি, খাওয়ার টাকা নেই, দাদুর ওষুধ কিনবো না খাবো, যার কারণে খাওয়া বন্ধ হচ্ছে। সেই তারপর থেকে হকারি ঢুকলাম, হকারি ঢুকাই চলছিল, কিন্তু এবার হয়তো চলে যাচ্ছিলো, কিন্তু আমারও তো একটা ছেলে, আমি ইচ্ছা আছে একটা ভালো জায়গায় যাব, আমি একটা নিজের জন্য কিছু করবো, দাদুর জন্য একটা কিছু করে রাখে, দাদু দেখে যায় আমার নাতি একটা কিছু করেছে নিজের চেষ্টাতে, আমার সে যার কারণে এত খাটনি করা। এবার বিয়ে, এখন যদি বিয়ে আমার করার ইচ্ছা থাকে তাহলে তখনই বিয়ে করে নিতাম। আমি কোনো ইচ্ছা ছিল না বিয়ে করা, নিজের কিছু করার ইচ্ছা ছিল। এবার আমি একটা কথা বলি সবাইকে, যে সবাই খারাপ ভাববেন না যে আমি কেন বিয়ে করলাম, এই কারণেই খালি বিয়ে করা। অনেকেই না জেনে বলেছেন, তাদের আমি খারাপ, এমন না যে রাগ নেই, আমার জাস্ট খারাপ লেগেছে এই কথাগুলো, কমেন্টগুলো দেখে। আর অনেকে একটা কথা বলেছেন যে অতীন্দ্রদাকে আমি কেন বলিনি। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই করেছে। এটা আমার দাদু, মানে আমারও খুব খারাপ লাগছে। দাদু কেঁদো না, দাদু কেঁদো না, আমি বুঝতে পারছি দাদু তোমার খুব খারাপ লাগছে, কেঁদো না, আমি সব সময় আছি, আমি তো আছি, প্রথম থেকেই আছি। তো আমি আগের দিন ভিডিও জাস্ট আমাকে দেখা হয় না, কাজে থাকি, তো আগের দিন ভিডিও কমেন্টগুলো দেখলাম, আমাকে অনেকে বলছে দেখ তোর নামে অনেক বাজে বাজে কমেন্ট আসছে, যে অতীন্দ্রদাকে কেন বলিস নি। তাই এটা কথা বলবো তোমার সবাইকে বলছি, যে মানুষটা যে আমার জন্য এত কিছু করেছে, যে নিজের শরীর খারাপ নিয়ে আমার কাছে এসে গিয়া কি আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, আমাকে একটু পড়াশোনা করাবে, যেটা আমার হারিয়ে গেছিলো, আমি পারিনি নিজের অর্থের জন্য, সেই জায়গাটা আমাকে আবার ঘুরে নিয়ে আসে। তাকে আমি কোন মুখে বলি যে আমি বিয়ে করে নিচ্ছি, নিজের স্বপ্নগুলো শেষ করে দেবো? তাকে এই জন্যই বলতে, লজ্জা, আমার নিজের খারাপ এত লাগছিলো, আমি এত লজ্জা লাগছিলো, আমি ওর জন্য ওকে বলতে পারিনি। অনেকেই এই কমেন্টগুলো করছে, আমি তাকে হয়তো সবাইকে তো বলতে পারিনি যে কেন বলিনি, তো ওই জন্য সবাইকে বলে দিলাম যে দয়া করে কেউ খারাপ মনে করবেন না। আমি নিজে আমি শোনো তো, আমার সাথে তো তোমার ভালো ভাই দাদার সম্পর্ক, আমি নিজে খারাপ ভাবিনি, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে কেন জানাওনি, ঠিক আছে? বুঝতে পারছে না। এবার অনেকে হয়তো ভুল বুঝছে যে অতীন্দ্রদাকে কেন না জানিয়ে বিয়ে করেছো, তো বিষয়টা তো আমাকে নিয়ে, আমি তো খারাপ ভাবিনি তোমাকে ভাই। না, এবার কী বলতো, যখন কমেন্টগুলি যারা এতদিন আমাকে সাপোর্ট করেছে, এত ভালোবাসা, যে মায়ের জায়গাটা আমাকে দিয়েছে, একটা দাদার জায়গা, বোনের জায়গা, বাবার জায়গা, অনেকে দিয়েছে, যে জায়গাটা আমি পাইনি ছোটোবেলা থেকে ভালোবাসাটা, সেটা এখন ফিরে পেয়েছি তোমার জন্য। তো তার সেই মানুষগুলো আজ আমাকে বলছে তুই কেন বলিস না, তারা এখন অনেকগুলো কমেন্ট করছে, এরকম অনেক কমেন্ট। তো ওই জায়গায় দাঁড়িয়ে সত্যি নিজের মন থেকে বলছে, অনেক খারাপ লেগেছিল। যাই হোক, তারা হয়তো না জেনে বা ভুল বুঝে বলেছে, আমি তাদের কাছে বলবো যে রাহুল কিন্তু লজ্জাতে বলতে পারেনি, তাই না? আমি যেদিনকে অতীন্দ্রদা আসলো, সত্যি কথা, আমার সেদিনকে আমার অতীন্দ্রকে পরের দিন বিয়ের পরেও বলিনি যে তুই আয় এসে দেখে যা। আমার এত খারাপ লাগছিল যে আমি অনেক ভেবেছি যে বলবো কি বলবো না, আমার নিজে এত খারাপ লাগছিলো, লজ্জার চোটে আমি তখন কিছু বলতে পারিনি। যে একটা মানুষ যে এত স্বপ্ন নিয়ে আমার কাছে এসছে, যে রাহুলকে আমি এখান থেকে এখানে নিয়ে যাব, তার সব স্বপ্ন ভেঙে দেওয়ার সেই ক্ষমতা আমার, সে অধিকার আমাকে কেউ দেয়নি। যাই হোক, তুমি তো কলেজে ভর্তি হয়েছো, এবারে তোমার কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। আর ও কিন্তু কলেজে যাচ্ছে তো? হ্যাঁ, কলেজে যাবো, আমি তো আগে বলছি যাও কলেজ করবি, যেটা করছিস করে যা। আর নাতবউ কোথায়? স্কুলে গেছে। ও, নাতবউ স্কুলে গেছে? বাহ, ও তো স্কুলে যায় নাকি? ও স্কুলে যায়, ওর ইচ্ছা এটা নিয়ে কিছু করার, তো আমি তো কোনোদিন, আমি যেটা পারিনি সেটা আমি ওকে করতে দেবো, যে তোর ইচ্ছা আছে তুই কর, সে আমার যত কষ্টই হোক। বাহ বাহ, ওরে আমি যার কারণে বলছি পড়াশোনা কর, স্কুলে যা, তারপরে যেটুকু করা পারলে কর, নাহলে আমি আছি। এমনি মানে আমাদের বৌমা আর কি, না খুব, তোমার নাতবউ খুব রান্না বান্না করে তো? হ্যাঁ, ভালোবাসে তো, আদর করে তো তোমাকে? আর যা করবে আগেই, দাদু কি করবো, দাদুটা কি করবো, দাদু কি করবো, মানে তুমি খাবার এসে দেয় তো? আগে খাবার আমার এখানে নিচে নেমে, যেখানে আমি উড়ে যেতে দেরি হবে বলে আগে তো আমার এখানে খাবার রেখে তারপর দাদুই রাখলাম, তুমি তাহলে নিয়ে খেয়ে নি। তার মানে রাহুল এখন রান্না বান্না কি আমাদের বৌমাই করছে নাকি? ওই করছে, যখন ও কলেজ যায়, স্কুলে যায় বা পড়তে যায়, তখন আমি করে দিই। আমি কোনোদিন বলি না আমি করতে পারবো না, আমি কাজ করি বলে, এমন কিছু নেই। দুজনে দুজনে মিলেমিশে করলে কোনো কিছুই নেই। বাহ, এমন কোনো কাজ নেই যে দুজনে করে। খুব ভালো কথা, তোমরা খুব ভালো থাকো, আমিও চাই দূর থেকে। আর দাদু, তোমার শরীরটা ভালো থাকুক,
ওষুধপত্র খাচ্ছ তো ঠিকঠাক ভাবে? ওষুধ খাচ্ছি, ওই তো বললাম ওষুধ কম বাদ পড়ে গেলেই শরীরে ভুলভাল হয়, ওষুধটা চালাই দাও। ডাক্তারও বলছে যে এই বয়সে ওষুধ বাদ দেওয়া চলবে না। আচ্ছা, ওষুধ কেনা হয় তো দাদু? ওষুধ কেনা হয়েছিল, মানে শেষ হয়ে গেছে আর কি, এখন আবার কিনতে হবে। তো 1 মাসে কেনা হয়েছিল, তো ডেট চলে গেছে, এখন শেষ, আবার কিনতে হবে। ঠিক আছে, আমি ওষুধের টাকাটা তাহলে পাঠিয়ে দেবো। ওরকম কিছু নেই দাদা, তোমার আমি কাউকে কোনোদিন আসলে চাইনি, আমার সত্যি চাইলে খুব খারাপ লাগে। আমি যেটুকু আজ পর্যন্ত করেছি, চেষ্টা করি যেহেতু পারা করা দাদুর জন্য, এবার তারপর উপর না, দাদুকে সবসময় ওষুধপত্র এগুলো অবশ্যই দেবে। ঠিক আছে দাদু, ওষুধগুলো ঠিকঠাকভাবে খাবে। কালকেই বলছেন যে সব ওষুধ ছাড়া একমাত্র এই চবন ব্রাশটা আছে, আর কিছু নয়, সব শেষ হয়ে গেছে। ওষুধগুলো নেই না? না। ঠিক আছে, আমি ওষুধগুলো তাহলে ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে দাদু? বেড়ে গেছে। আমি একটা সবাইকে একটা কথা বলি, যেরকম অনেকে কমেন্টে আমাকে অনেক কথা বলেছো, সবাই শুনলাম যে আমি কেন বিয়ে করেছি, কেন তুমি তাদেরকে বলিনি। তো দয়া করে সবার কাছে একটা অনুরোধ, যেরকম সবাই আগে সাপোর্ট করেছো, আশীর্বাদে হাতটা মাথায় রেখেছিলাম, সারা জীবন যেন এইভাবে সাপোর্ট করে আশীর্বাদ আমাকে করে, যাতে আমি একটা কিছু করতে পারি। অবশ্যই। কেউ আমাকে থেকে দূরে চলে যাবে না, যাতে আবার একা করে যে এই ছেলেটা এরকম করেছে, এই সময় কথা বলতে পারবো, এরকম জাস্ট কেউ করো না, আমার এই যে খুব খারাপ লাগে। একটা কথা বলি দাদা, বিয়ে করেছি মানে মানুষ বিয়ে করলে, বা আমি বিয়ে করেছি বলে এত বড় একটা অপরাধ করে ফেলেছি। ওই স্যারের কাছে মনে হয়, আমি যেখানে ফিজিওথেরাপি শিখতাম এখান থেকে অনেকটা দূর, তারপর তো আমি গিয়ে শিখতাম ওখানটায়, হয়তো উনি কোনো টাকা নিতেন না, উনি আমাকে শেখাতেন। তো আমি বিয়ে করেছি বলে উনি আজ আমাকে শেখালেন না, বলছেন আমার সার্টিফিকেট দিতে পারবো না, সার্টিফিকেট ওখানে প্রবলেম হচ্ছে, তুই আমি দেখছি, তুই আসিস না, দুদিন ক্লাস করি, আমাকে ফোন পর্যন্ত করিনি। বিয়ে করাটা কি এতটাই অপরাধ যে আমার নিজের শিক্ষিত হওয়াটাকে, নিজেরা কিছু করাটা, সেই রাস্তাটা আমি পাবো না? মানে তুমি বিয়ে করেছো বলে সে বলছে তোমাকে আর ফিজিওথেরাপি শেখাতে পারবো না? না, তাকে আমি বললাম আমি কেন করেছি, কিন্তু উনি বুঝতেই চাইছেন না কেন করেছে। উনি বলছে এটা আয়া রেখে দে, একটা এই কর ওই কর, আরে বাবা সব কিছু করতে গেলে তো মানে সে বলছে যে দাদুর আয়া রেখে দিতে, তা সে কি আয়ার টাকাটা কি সে এসে দেবে? বলো না তুমি। কিন্তু সে তারপর থেকে না আমাকে ফোন করেছে, আমি ফোন করলাম, বললো ক্লাস নেই, অথচ তার আগের দিন ক্লাস করে দিয়েছে, আমাকে বলে উনি। এই রবিবারে ফোন করলাম, ফোন করে বললো না তোকে আমি শেখাতে পারবো না, সার্টিফিকেট দিতে পারবো না, তোর বিয়ে করেছিস, তোকে আমি শেখাতে পারবো। এটা কোনো কথা? মানে সে শুধুমাত্র বিনা পয়সায় তোমার কাছে পয়সা না নিয়ে শেখাতে বলে, আর তুমি বিয়ে করেছো বলে সে বলছে এখন আমি শেখাতে পারবো না। সে বলছে শেখাবেন, এটা কোনো কথা হলো? তাহলে সে কেন বললো যে রাহুলকে আমি বিনা পয়সায় ফিজিওথেরাপি শেখাবো? আর আমি বিয়ে করেছি, আমার এমনি তো বিয়ে করিনি, কোনো শখে। আরে বিয়েটা তো তুমি শখে করোনি, বিয়েটা এই মানুষটার জন্য করতে হয়েছে। এই মানুষটা আজকে কে দেখবে? এই মানুষটা আজকে অসহায়ভাবে জীবনযাপন করছে, এই মানুষটার জন্য আজকে তুমি বিয়েটা করেছো। এটা তোমার সব থেকে বড় অপরাধ হয়ে গেছে। তাই মনে সেই ফোন করে বললাম এটা তোমার উচিত হয়নি, তোমার এখন না করতে পারতা, অনেক কথা বললে তুমি, এই করে ওদের জন্য ওই করা, সব কিছুর অর্থের প্রয়োজন, আমাকে নিজে কাজ করতে হয়, পড়াশোনা। তারপরে আমি দাদুকে কি করে কোন দিক থেকে রাখবো, কোথায় কত ওষুধ কি করে জোগাড় করবো? তা সে বলছে আর ফিজিওথেরাপি শেখাতে পারবো না। ওখানে কয় মাস শিখেছো? 3 মাস। 3 মাস শিখেছো? ওটা কয় মাসের কোর্স ছিল? এটা 1 বছর। 1 বছর 3 মাস শিখেছি কিছুটা, তারপর হট করে না করে দিতে, মানে সেই বলছে আসতে হবে না। না, এবার তাহলে আমি মিডিলে একদম রাস্তার মধ্যে পড়ে মানে গেলাম না? কতটা, মানে এটা কতটা একটা ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠলো, মানে বলার মতন না। সেই মানুষটা কিন্তু আমার কাছে যোগাযোগ করেছিল যে তোমাকে ফ্রিতে ফিজিওথেরাপি শেখাবে, আমি নাম্বারটা দিয়েছিলাম। আর আজকে তোমাকে ফোন করে সেই মানুষটা কি বলছে, মানে তোমাকে আমি ফিজিওথেরাপি শেখাতে পারবো না কারণ তোমার অপরাধ, তুমি বিয়ে করেছো। মানে সমাজে কত ধরনের মানুষ রয়েছে আমাদের সমাজে। মানে 5,000 টাকা আবার চেয়েছে তোমার কাছে? সেটা একটা এক্সট্রা কোর্স ছিল নাকি, বলেছিল এটা ফ্রিতে করাতে পারবো না, 5,000 টাকা লাগবে, ওর কাছে টাকা ছিল না, কত টাকা দেওয়া সম্ভব? মানে তুমি 5,000 টাকা দিতে পারলো না বলেই তার রাগ, বুঝতে পেরেছি। অনেকে ইমোশনালি অনেক কিছু বলে ফেলে, তারপরে যখন ভাবে যে মা আমি ইমোশনালি কেন বললাম, তখন এই ঘটনাগুলো ঘটলো। এটা একটা ধিক্কারজনক ঘটনা। মানে যদি তোমার সাথে এরকম করে থাকে, খুব অপরাধ করেছে আমি মনে করি, একটা ছেলের কেরিয়ার নষ্ট করে দিল উনি বলতে পারতেন আমি তোকে পড়াবো না, মিডলে ওনাকে জানতাম না, উনি এটা মেনে 3 মাস শিখে তারপরে না করে দিয়ে আমি একটা মিডলে পড়ে গেলাম না। আমি সব একটা স্বপ্ন দেখেছিলাম, এখানে সে দাদু বলেছিল আমি যাওয়ার আগে তোর একটা পেশেন্ট দেখে যা, তুই একটা পেশেন্ট দেখবি, দাদুর স্বপ্নটা ভেঙে গেল যে নাতি একটা ভালো। মানে তোমার একটাই অপরাধ, তুমি বিয়ে করে নিয়েছো। আরে বাবা, বিয়ে করেছে এই মানুষটার জন্য, এই বয়স্ক 84 বছরের, যার বাবা নেই, মা নেই, ভাই নেই, দাদা নেই, কেউ নেই। হ্যাঁ, বিয়ের দিন আশীর্বাদ করতে হয়, আমি ওখানে বিছানায় শুই, ওই একজন ধরে নিয়ে গেছে, আশীর্বাদ করেছি, আমি আবার শুই করেছি সেই দিনে। তাহলে আর এই ছেলেটি বিয়ে করেছে বলে ফিজিওথেরাপি শেখাবে না।
তা আমার কোনো ইচ্ছা নেই যে আমি জীবনে একটা কিছু করবো, একটা ভালো জায়গায় যাবো। আমার তো স্বপ্ন, দাদুর একটা ইচ্ছা আছে। তার বাড়ি কোথায় যেখানে শিখতে? সেটা টালিগঞ্জে। টালিগঞ্জে। হ্যাঁ, মহানগর। কেউ কথা দিয়ে কথা না রাখাটা মানে এর থেকে খারাপ কিছু হতে পারে না আমি মনে তুমি করি। যদি পারো তাহলে সাহায্য করো, নাহলে করো না, তাও বেটার। কিন্তু এ নিয়ে একটুখানি করে তারপরে ছেড়ে দেওয়া, এটা কোনো মানে সাহায্য করার মধ্যে পড়ে না। অবশ্যই 3 মাস শিখিয়ে দেওয়ার পর যদি কেউ বলে যে তোমাকে আমি শেখাতে পারছি না, সেটা আমি মনে করি সেটা অন্যায়। তারপরে এমন কিছু করিনি যে ওনাকে কোনো খারাপ কথা বলেছি বা সে আমি শিখিনি ঠিক করে, বা কোনো খারাপ ব্যবহার করেছি। আমি বিয়ে করেছি বলে আমি শিখতে পারবো না। হ্যাঁ, কোনোদিন বাদও দেয়নি, ক্লাসও বাদ দেয়নি। ও প্রতি রোববার যেত তো। প্রত্যেক রবিবারই যেত। এমন না যে খুব কাছে, অত দূর গিয়ে মোটামুটি প্রায় আমি সকালে যেতাম 9:30 10টার দিকে বেরোতাম, রাত্রি এসে 9:30 10টা, প্রায় 12-13 ঘন্টা ডিফারেন্ট। মানে এই কথাটা কবে বলেছে যে তোমাকে আমি শেখাতে পারবো না? এই আগের সপ্তাহে রবিবারে এবার তোমাকে ফোন করে বলছে আমি আর শেখাতে পারবো না? আমি ফোন করেছিলাম যে স্যার ক্লাস করাচ্ছেন, বললো দেখো রাহুল এই ব্যাপার, তুমি বিয়ে করেছো তো তোমাকে এখন এখান থেকে কোনো সার্টিফিকেট দিতে পারবো না, আমি শেখাতে পারছি না, তো তুমি কিছু মনে করো না, দেখছি বলে তারপরে আমি পরে আর কোনো যোগাযোগ করেনি? আর কোনো যোগাযোগ নেই। তারপরে তুমি শেখাবেন না। এই হাতটা যখন ধরেছি সেই হাত আমি ছাড়তে চাই না, ঠিক আছে? এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। একদম দাদু, ভালো থেকো রাহুল। তাহলে চলো খেয়ে নাও, তুমি কিছু খেয়ে নাও, আজকে একাদশী, খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কলেজে নাকি? হ্যাঁ, এই ক্লাস শুরু হয়ে যাবে, কলেজ ক্লাস কাজ হয়ে গেল। এই শান্তিপুর কলেজে বাড়ির পাশের জন্য সুবিধা, ওটা দূরে করলে না অসুবিধা। মানে- যাও আসো, এখানে চেনা মানে বন্ধু- ট্রেনে হকারি করতে করতে আজকে তুমি কলেজে, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? একদম মানে মন থেকে একদম আলাদা অনুভূতি, এটা আশা করিনি বলেছি। অনেকে ভেবেছে রাহুল বিয়ে করেছে আর হয়তো পড়াশোনা করবে না। এরকম কিছু নেই, বিয়ে করে সেটা আলাদা পাচ্ছিল, দাদুর জন্য বাধ্য করতে হয়েছে। হ্যাঁ। কিন্তু পাশে পড়াশোনা আমার নিজে কেরিয়ার তৈরি করার কোনো সম্ভব নেই। আমি যেটা ইচ্ছে হলো, যা স্বপ্ন ছিল তাই সবকটা আমি পূরণ করবো, বাহ, এতে কোনো বাধা করবো না। পড়াশোনা করবো, ফিজিওথেরাপি শিখবো, তুমি বললাম ভর্তি করে দিচ্ছ, হ্যাঁ। ফিজিওথেরাপি শিখবো, পড়া শিখবো, তো সব হবে, কোনোটা বাদ যাবে না। আর সবাই এত আশীর্বাদ করেছো, কারো কথা বা আশীর্বাদ আমি শুনতে পারবো। অনেক মানুষ আমাকে সাপোর্ট করেছে, আশীর্বাদ করেছে, তাদের সবার কথা আমি রাখতে চাই। আমার কথা কি, তুই পড়াশোনা কর, ভালো একটা জায়গায় যা, আমি সেটা করো। এত মানুষের ভালোবাসা, এত মানুষের কথা আমি ফেলতে পারছি। একদম। আর সেই রাহুল কিন্তু এই শান্তিপুর কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার ঢোকা যায়, চলো ঢুকি এবার। না না, তুমি যাও, আমি বেরিয়ে যাবো। হ্যাঁ যাবা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি চলে গেলাম, ক্লাস শুরু হবে। ক্লাস শুরু আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, টাটা। আচ্ছা, টাটা। আবার দেখা হবে, আবার আসবো। হ্যাঁ ঠিক আছে।